হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত এস ক্লাসেস। আজকে জেনারেল সায়েন্সের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো দেখো, বিগত 15 বছর ধরে মাত্র দুটি ফুড এসআইয়ের পরীক্ষা হয়েছে। 2014 সালে আর একটা হচ্ছে 2019 সালে। ঠিক আছে, কেবলমাত্র দুটোই পরীক্ষা ফুড এসআই হয়েছে। সুতরাং এই দুটো সালের যে আমাদের জেনারেল সায়েন্সের যতগুলো কোশ্চেন এসেছে এবং কতগুলো ওয়েটেজ এসেছে সেগুলো এখানে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, 2019 সালে ফিজিক্স থেকে এসেছে 5খানা কোশ্চেন। ঠিক আছে, 2019 সালে ফিজিক্স থেকে 5খানা কোশ্চেন। যেহেতু আমাদের ফুডের তোমার 50% জেনারেল নলেজ অর্থাৎ জিএস থাকে আর 50% ম্যাথ থাকে, তাহলে 50-এর মধ্যে 5 এসেছে তোমার কত ফিজিক্স থেকে। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেনটা কী আছে, দেখো যে সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী। এটা কিন্তু একটা খুব বার্নিং কোশ্চেন এই প্রত্যেকটা পরীক্ষার জন্য, বিশেষ করে পিএসসির জন্য। মুক্তির জন্য কোনটা দায়ী? ঠিক আছে, ফিউশন না ফিশন? ঠিক আছে, সূর্যই নয়, কেবলমাত্র স্টার, যতগুলো স্টার আছে, ঠিক আছে, নক্ষত্র, প্রত্যেকটাই কি হয় যে এদের ফিউশন ঘটে। ফিউশন মানে কি? সংযোজন। এখানে কিসের সংযোজন ঘটে বলো তো? এখানে সংযোজন ঘটে যে হাইড্রোজেন যুক্ত হয়ে কি হয়? হিলিয়াম উৎপন্ন হয়। ঠিক আছে, হাইড্রোজেন যুক্ত হয়ে কি হয়? হিলিয়াম উৎপন্ন হয়। বোঝা গেল? দেখো, এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে আমাদের মহাবিশ্বে সব থেকে কোন মৌলটা বেশি আছে। ঠিক আছে, সব থেকে বেশি কোন মৌলটা বেশি আছে? সব থেকে বেশি আছে হাইড্রোজেন। ঠিক আছে, পরে হচ্ছে হিলিয়াম। আমাদের মহাবিশ্ব যেহেতু নক্ষত্রদের সমাহারে তৈরি, ঠিক আছে, নক্ষত্রদের সমাহারে তৈরি, সুতরাং এই মৌল দুটো সব থেকে বেশি আছে। তার মধ্যে সব থেকে হাইড্রোজেন বেশি আছে আর হিলিয়াম তারপরেই আছে। কেননা যে প্রত্যেকটা নক্ষত্রে হিলিয়াম আর তোমার প্রত্যেকটা হাইড্রোজেনের বিক্রিয়া করে কি হয়? হিলিয়াম উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আর হিলিয়াম একটা কি বলতো? নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, আর হাইড্রোজেন হচ্ছে সব থেকে একদম কি বলতো তোমার সব থেকে কম ভারী, অর্থাৎ একদম ভারীহীন, যেহেতু এখানে নিউট্রন নেই। হাইড্রোজেনের, প্রোটিয়ামের নিউট্রন নেই। হাইড্রোজেনের 3টে আইসোটোপ, একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে ডয়টেরিয়াম, একটা হচ্ছে ট্রাইটিয়াম। 3টে আইসোটোপের মধ্যে প্রোটিয়ামের কোনো নিউট্রন নেই, যার জন্য এটা হাইড্রোজেনটা সব থেকে বেশি হালকা মৌল। ঠিক আছে, বেশ। এখানে আরেকটা বলা যায় যে আমি যে ফিউশন ঘটনা ঘটেছে এখানে, যে হাইড্রোজেন বোম যদি হয় তাহলে সেখানে ফিউশন ঘটে। ঠিক আছে, কিন্তু পারমাণবিক বোম যদি হয়, ঠিক আছে, অ্যাটমিক বোম, সেখানে কি ফিশন ঘটে, অর্থাৎ বিভাজন ঘটে। বোঝা গেল? বিভাজন ঘটে। বেশ, তারপরে দেখো কী কোশ্চেন আছে, যে 2 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো, যে একটি পালক একটি কাঠের বল বা একটা ইস্পাতের মধ্যে শূন্যস্থান থেকে কোনো স্থানে পতিত হয়। মানে তোমার গিনি পালকের পরীক্ষা। ঠিক আছে, যদি গিনি পালকের এখানে যদি এইটার মধ্যে যদি কী বলতো কোনো বায়ু ভ্যাকুয়াম থাকে, ভ্যাকুয়ামের মধ্যে যে কোনো পার্টিকেল যদি ফেলো, তাহলে কী হবে বলো তো? প্রত্যেকটা বস্তু কী বলো তো? সমান স্পিডে, কেন সমান সমান দ্রুতিতে, ঠিক আছে, বা সমান তোমার বেগে নিচের দিকে পড়বে, সমান বেগে। কেননা প্রত্যেকটাকে জি দ্বারা টানছে। ঠিক আছে, জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ। প্রত্যেকটা বস্তুকে জি দ্বারা টানছে। কিন্তু তুমি যদি মাধ্যমটাকে চেঞ্জ করে দাও, যদি শূন্য মাধ্যম না হয়, যদি বাতাসে হয়, ঠিক আছে, বাতাসে যদি হয়, বোঝা গেল? বাতাস যদি হয়, এখানে যদি বাতাস থাকে তাহলে কি বলতো? একটা যদি তুলোর নাও, মানে গোটা নাও, আর একটা যদি বাটখারা নাও, তাহলে কি বলতো? বাটখারাটা আগে পড়বে, কারণ তুলোটা কি বলতো? এই বাতাসটা কী করবে বলতো? উপরের দিকে বাধা দেবে। অর্থাৎ এখানে এর যে বায়োয়েন্সি আছে, এর যে প্রবণতা আছে, সেই প্রবণতা বাধা দেবে এই তুলোটাকে, যার জন্য তুলোটা একটু মানে দেরিতে পড়বে। বোঝা গেল? তাহলে আমার কি বলে? সবগুলোর দ্রুততা সমান। সবগুলোর দ্রুততা কি বলতো? সমান। বেশ, তারপরটা কী আছে দেখো, 3 নম্বরটা কোশ্চেন কী আছে দেখো, যে ট্রপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের উষ্ণতম অংশের কারণ কি? ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলে যে আমাদের কতগুলো স্তর আছে, ঠিক আছে, বায়ুমণ্ডলের টিএসএম টিম, এটা মাথায় রাখবে, টিএসএম টিম, টিআইইএম টিম, এই টিম বানানটা আলাদা। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আর হচ্ছে তোমার মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার, ঠিক আছে, থার্মোস্ফিয়ার আর হচ্ছে আয়নোস্ফিয়ার, এই দুটোকে একই বলে। ঠিক আছে, থার্মোস্ফিয়ার। আর একটা হচ্ছে এক্সোস্ফিয়ার, তারপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে সব থেকে শেষে, টপোস্ফিয়ার সব থেকে কাছে। ঠিক আছে, টপোস্ফিয়ার সব থেকে কাছে। এর উচ্চতা হচ্ছে তোমার 15 থেকে 18 কিলোমিটার, মানে শূন্য থেকে 15 থেকে 18 কিলোমিটার। এই 15, 0 থেকে 18ই ধরো তুমি। ঠিক আছে, 15টা ছেড়েই দাও। ঠিক আছে, 15 একদম 18 কিলোমিটার পর্যন্ত টপোস্ফিয়ারের উচ্চতা। এবং এই যে 15 থেকে 18 3 কিলোমিটার আছে, এটা ট্রপোপোজ বলে। পোজ মানে কি? টুপি।
টপোপোজ বলে, ঠিক আছে। এখানে ট্রপোস্ফিয়ারে কী হয় বলো তো, ট্রপোস্ফিয়ারে তোমার যেহেতু বাতাস আছে, এখানে কী আছে বলো তো, বাতাস। এবার বাতাসে কী হয় যে সূর্যালোকগুলো এসে সূর্যের আলো এসে এখানে কী বলতো, বাতাসে যে অনুপরমাণু আছে, বাতাসে সরি যে গ্যাসগুলো আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যেগুলো আছে, সেইগুলো কী বলতো, ওইগুলোতে অ্যাকসেপ্ট করে নেয়, সেইগুলোকে মানে তোমার গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো, মানে যে পদ্ধতিটাতে ওরা কী করে, ওই অ্যাকসেপ্ট করে নেয়, নিয়ে ওদের ল্যামডাটা অর্থাৎ তোমার যে গ্যাসীয় তোমার আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যায়, বেশি বড় হয়ে যায়, ওই জন্য ওটা বাইরে দিকে যেতে পারে না, ঠিক আছে। যার জন্য কী হয় বলো তো, ওই বাতাসের মানে টেম্পারেচারটা বেশি থাকে এবং ভূপৃষ্ঠে সব থেকে বেশি থাকে, ভূপৃষ্ঠে তো অ্যাকসেপ্ট করে ওই লাইটগুলোকে, যার জন্য এখানে বেশি তোমার গরম থাকে। তাহলে তা থাকার কারণ কি, তাহলে এখানে ভূপৃষ্ঠ এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, এটা পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। ওকে, বেশ, তারপরে দেখো কী আছে 4 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য উৎস নয়। পুনর্নবীকরণ মানে নতুন করে আর তৈরি করা যাবে না। জলবিদ্যুৎ পাওয়া যাবে, সৌরশক্তি পাওয়া যাবে, জ্বালানি সেল, যেগুলো সেল জ্বালানি সেল, ফিউয়েল সেল, জ্বালানি মানে যে কোনো জ্বালানি ধরো, ঠিক আছে, যেগুলো ধরো কাঠ, কয়লা যেগুলো, সেগুলো আর নতুন করে পুনরায় রিভার্স করা যাবে না, যার জন্য এখানে পুনর্নবীকরণযোগ্য নয়। বায়ু শক্তিও তাই, বায়ু শুধু কী বলো তো, বায়ুতে আমাদের যে বায়ুকল, ঠিক আছে, সেইগুলোও কিন্তু আমাদের এই পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বটে। তারপর দেখো এখানে যে সৌরশক্তি আছে, সৌরশক্তিতে কী বলতো, এখানে কিন্তু কনকেভ মিরর লাগানো থাকে। কি মিরর থাকে, কনকেভ মিরর, এখানে মিরর লাগানো থাকে, অর্থাৎ তোমার মিরর বলতে গেলে তোমার দর্পণ লাগানো থাকে, কনকেভ মিরর কিন্তু, ঠিক আছে। এখানে সেলেনিয়াম বলে যে এগুলো আছে, যা তোমার তোমার যে অর্ধপরিবাহী আছে, সেমিকন্ডাক্টর আছে, সেইগুলো কিন্তু সৌরশক্তিতে ব্যবহার করা হয়। বেশ, তারপরে কী আছে দেখো 5 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, যে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে বিবেচনা করুন। কি বলছে যে 2G বর্ণালী অর্থাৎ স্পেকট্রাম তোমার যে ব্যান্ডউইথ ঠিক আছে, কিলো হার্জ, ঠিক আছে, 300 থেকে 30 থেকে 200 কিলো হার্জ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। 3G অর্থাৎ এগুলো যে ব্যান্ডউইথ হয়, অর্থাৎ মডুলেশন, এগুলো কী করে বলো তো, মডুলেশন যে তৈরি হয়, মডিউল করে সেইগুলোর এককটা এটা হচ্ছে মেগা হার্জ ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ, ঠিক আছে। 3G স্পেকট্রাম, ঠিক আছে, 15 থেকে 20 মেগা হার্জ, এটাও ঠিক আছে। দেখো 4G যে মেগা হার্জ, দেখো এখানে আছে 40 মেগা হার্জ নয়, এটা মোটামুটি তোমার 15 থেকে 30 মেগা হার্জই হয়, ঠিক আছে, মেগা হার্জ হয় 30 থেকে 15 থেকে 30 মেগা হার্জ হয়, ঠিক আছে। সুতরাং এইটা ভুল আছে, বোঝা গেল। তাহলে বিবৃতির মানে তো আমার কোথাও 3 নম্বরটা ভুল আছে। তাহলে আমার অপশান কী আছে দেখো, সবগুলো তো হবেই না, কারণ 3 নম্বরটা আমার ভুল আছে, 3 নম্বরটা যেখানে নেই সেটা হবে, ঠিক আছে। তাহলে আমার এখানে 3 নম্বর আছে, এখানে 3 নম্বর আছে, তাহলে আমার কী আছে 1 আর 2 আছে, এটা হচ্ছে তোমার কী বলো তো, এইটা ঠিক, বোঝা গেল। বেশ, তারপর কী আছে দেখো 6 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, যে কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি লিখেন, খুব ইম্পর্ট্যান্ট বই, ঠিক আছে। স্টিফেন হকিন্স, ইনি মারা গেছেন রিসেন্টলি 1 বছর হয়ে গেল মারা গেছেন, ঠিক আছে। স্টিফেন হকিন্স এই বইটা লিখেছেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ঠিক আছে। ইনি কিন্তু বিগ ব্যাং থিওরিও দিয়েছিলেন, ঠিক আছে। তারপরে ডক্টর এডওয়ার্ড জেনার, ঠিক আছে, এডওয়ার্ড জেনার কী করেছেন, তিনি যে ওই যে চিকেন পক্স যেটা আছে কিনা, চিকেন পক্সের কী করেছেন, তিনি ভ্যাকসিন আবিষ্কার করেছেন, ঠিক আছে, এডওয়ার্ড জেনার। মেঘনাথ সাহা একজন ইন্ডিয়ান ফিজিসিস্ট, যিনি কী করেছেন, যে আয়োনাইজেশনের যে সংক্রান্ত বিষয়গুলো তিনি কিন্তু আলোচনা করেছেন তারিতে। পাস্তুর তো বুঝতেই পারছো, জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছে, র্যাবিস ভাইরাসের, ঠিক আছে, র্যাবিস ভাইরাসের কী করেছে, যে বার করেছে, তোমার টিকা বার করেছে, ঠিক আছে, পাস্তুর বা লুই পাস্তুর। তাহলে আমার এখানে যে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, তাহলে সেটা হচ্ছে স্টিফেন হকিন্স। ওকে, দেখো অ্যানালিসিসগুলো তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে, তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করে দেবে অবশ্যই, কারণ তোমাদের লাইকস সাবস্ক্রাইবার তোমার এইগুলোতে আমার আরও মোটিভেশন লাগে, ঠিক আছে। বেশ, চলো কী আছে দেখো, যে 2 নম্বর কোশ্চেন দেখো, কেমিস্ট্রি থেকে 2টো কোশ্চেন এসেছে। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কি, বায়ুমণ্ডলে উপস্থিত, ঠিক আছে, বায়ুমণ্ডলে আমাদের রাসায়নিক গ্যাসগুলো নিষ্ক্রিয় গ্যাসগুলো কোনগুলো বলো তো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর হচ্ছে রেডন,
ঠিক আছে, এতগুলো আছে আমাদের। আর এরা কোথায় অবস্থিত বলো তো? 18 নম্বর গ্রুপে অবস্থিত। 18 নম্বর গ্রুপে, মানে সরি 18 নম্বর, হ্যাঁ। এটাকে জিরো গ্রুপও বলা হয়, এটাকে ইনার্ট গ্যাস বলে, ইনার্ট গ্যাস বলে। তো সব থেকে আমাদের বায়ুমণ্ডলে সব থেকে বেশি কী আছে বলো তো? আর্গন আছে বায়ুমণ্ডলে। যতগুলো আমাদের যে আছে তোমার নিষ্ক্রিয় ধাতু, নিষ্ক্রিয় গ্যাস আছে, সেইগুলো কিন্তু কী বলতো, প্রত্যেকটাই কী বলতো আছে, কিন্তু কী বলতো আর্গনটা সব থেকে বেশি আছে, কিন্তু জেননটা একদমই নেই। ঠিক আছে, রেডনটা নেই। রেডনটা কী বলতো? ক্যান্সার প্রতিরোধ করতে কাজ করে, ক্যান্সার প্রতিরোধ করতে আমাদের ব্যবহার করা হয়। ঠিক আছে, তো রাসায়নিক বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক গ্যাস হলো কোনটা তাহলে? আমাদের নিষ্ক্রিয় গ্যাস আর্গন। নাইট্রোজেনও নিষ্ক্রিয়, কিন্তু 100% নিষ্ক্রিয় নয়। ঠিক আছে, নাইট্রোজেন কী বলতো? খুব ছোটো মৌল, এখানে ত্রিবন্ধনী আছে বলে নাইট্রোজেনের সব থেকে নাইট্রোজেনের সব থেকে বেশি কী আছে বলতো? আমাদের 78% আছে, বায়ুমণ্ডলে 78% আছে। ঠিক আছে, দেখো এই গ্যাসগুলোর কিন্তু কালার নেই, নাইট্রোজেন বলো, ঠিক আছে, অক্সিজেন বলো। অক্সিজেন কত আছে বলো? 20% আর কি, 20%। এখান থেকে একটা কোশ্চেন আসে যে আমরা যে দেখো, আমরা যে বাতাসে শ্বাসকর্য নিই, মানে শ্বাস প্রশ্বাস নিই, তাহলে পুরোটাই আমাদের 78% নাইট্রোজেন ঢোকে, আর যে 20% কী বলতো? আমাদের অক্সিজেন ঢোকে। তাহলে 20% আমরা যখন ছাড়ি, মানে প্রশ্বাসটা ছাড়ি বা নিঃশ্বাস করি আর কি, প্রশ্বাস ছাড়ি মানে নিঃশ্বাস করি, তখন কিন্তু আমাদের 16 থেকে 17% কী বলতো? আমাদের অক্সিজেন বেরোয়, মানে প্রশ্বাসের মানে নিঃশ্বাসের ফলে যে গ্যাসটা বেরোয়, বাতাসটা বেরোয় সেইটা থেকে। কারণ 4% আমাদের কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, কনভার্ট হয়ে যায় অক্সিজেনটা। আর যেটা 78% কী বলতো? 78% যে নাইট্রোজেন আমাদের নাক দিয়ে ঢোকে, সেটা কিন্তু ওই পরিমাণটাও বেরিয়ে যায়। ঠিক আছে, নাইট্রোজেন কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, এটা কিন্তু ত্রিবন্ধন আছে নাইট্রোজেনের। ঠিক আছে, এরা কিন্তু এদের কোনো গ্যাস নেই, মানে তোমার কালার নেই। কারণ যদি কালার থাকতো তাহলে আমরা দেখতে পেতাম নাইট্রোজেন গ্যাস কেমন, অক্সিজেন গ্যাস কেমন, হাইড্রোজেন গ্যাস কেমন। এদের কিন্তু কালার নেই। সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? এটা ধাত্রিকর আছে, ধাতু হবে এটা। তো সব থেকে নমনীয় ধাতু হচ্ছে সোনা। সোনা নমনীয় ধাতু মানে কি বলতো? মলিবল মানে কি? মলিবল মানে কি? যে তোমার যেরকম আকার করতে চাও সেরকম আকার হয়, যার জন্য আমাদের বিভিন্ন অলঙ্কার তৈরি করতে ব্যবহার করা হয়। রূপাও নমনীয়, কিন্তু কি বলতো? সব থেকে বেশি নমনীয় হচ্ছে সোনা। ঠিক আছে, সব থেকে নমনীয়, এবং এইটা সব থেকে নমনীয় তো বটেই, তার থেকে বেশি আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এরা কি বলতো? এরা হচ্ছে স্বতন্ত্র, এরা কিন্তু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। সোনা বলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এরা কি বলতো? এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? এরা দীর্ঘদিন থাকলেও এদের কোনো মানে রাসায়নিক বিক্রিয়া করবে না, কারণ তাদের কালারটা কিন্তু ফেড হয় না, যার জন্য কালারটা ফেড হয় না। তো তোমাকে যদি বলে সব থেকে বেশি নিষ্ক্রিয় মৌল কোনটা, সে মানে নিষ্ক্রিয় বলতে গেলে রাসায়নিক বিক্রিয়ায় যে নিষ্ক্রিয়, সেটা হচ্ছে সোনা। এটা কিন্তু মাথা রাখবে। তো আমাদের 2019-এ কেমিস্ট্রি থেকে দুটো কোশ্চেন এসেছিলো, সেই দুটো কোশ্চেনগুলো আমরা দেখলাম। দেখো বায়োলজির অনেকগুলো কোশ্চেন এসেছে, 50খানা কোশ্চেনের মধ্যে বায়োলজিতে 5খানা এসেছিলো। এখানে দেখো বায়োলজিতে 5খানা এসেছে, তোমার ফিজিক্সে 5খানা এসেছিলো, বায়োলজিও 5খানা এসেছে। দেখো নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণী শ্রেণীভুক্ত, তাই না? তাহলে ঠান্ডা রক্ত বলতে গেলে যারা শীত ঘুম দেয়, বিশেষ করে শীত ঘুম দেয়, দেখো এখানে এসেছে ব্যাঙ আর সাপ, এদের রক্তটা ঠান্ডা। ঠিক আছে, বিশেষ করে সাপ তো বুঝতেই পারছো, সাপেরও তো শীত ঘুম দেয় আর কি। বেশ, তারপরটা দেখো বিশেষ করে উভয়চর যারা, তাদের কিন্তু কি বলতো? তাদের রক্তের এটা ঠান্ডা। কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সব থেকে বেশি আছে? ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 20। ঠিক আছে, ক্যালসিয়াম যোজ্যতা কত? +2। ঠিক আছে, +2 খুব ইম্পর্ট্যান্ট। আমাদের শরীরের মধ্যে ধাতুর মধ্যে সব থেকে বেশি আছে ক্যালসিয়াম। শরীরের মধ্যে আমাদের ধাতু সব থেকে বেশি আছে ক্যালসিয়াম। ঠিক আছে, তাহলে আমাদের কোন সামগ্রীতে ক্যালসিয়াম সব থেকে বেশি থাকে? সেটা হচ্ছে বাজরাতে সব থেকে বেশি ক্যালসিয়াম থাকে। বাজরাতে সব থেকে বেশি ক্যালসিয়াম থাকে। আমাদের শরীরে ধাতুর মধ্যে সব থেকে বেশি থাকে কি? ক্যালসিয়াম, কারণ হাড় তৈরি হয় ক্যালসিয়াম দিয়েই। দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ায় জড়িত থাকে কি কোনটা? ঠিক আছে, পরিশোষণ না, আশ্রাবণ না, ঠিক আছে, ইলেকট্রোফোরেসিস না, তোমার ব্যাপন। ঠিক আছে, ব্যাপন এখানে অ্যাকচুয়ালি অসমোসিস প্রক্রিয়ায় আমাদের, অর্থাৎ অসমোসিস বলতে গেলে তোমার অভিস্রবণ প্রক্রিয়ায় আমাদের যে কিডনিতে যে কিডনি বিকলাঙ্গ হয়ে থাকে, যে ডায়ালাইসিস করে, সেই প্রক্রিয়ায় কাজ করে। কিন্তু অসমোসিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যাপন। ঠিক আছে, ব্যাপন। সুতরাং এখানে যে অপশান নেই, সুতরাং অপশানের জন্য এখানে তোমাকে ব্যাপনটা নিতে হবে। বেশ, তারপরটা কী আছে দেখো, বিশ্বের বৃহত্তম ফুলটি কোনটি?
রাফলাসে সবাই জানো, রাফলাসে সবথেকে বৃহত্তম ফুল। কিন্তু এখানে যদি কোশ্চেন করে তো তোমাকে সবথেকে ছোট ফুল কোনটা, তাহলে উলফিয়া। ঠিক আছে, উলফিয়া সবথেকে ছোট ফুল হচ্ছে উলফিয়া। বিশ্বের সবথেকে ছোট ফুল হচ্ছে মোটামুটি ধরো 0.3 মিলিমিটার আর কি, ব্যাস আর কি। হলো, তারপরটা কী আছে দেখো, 13 কোশ্চেনটা কী দিয়েছে দেখো, যে ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, প্রস্রাবের দ্বারা নির্গত হয়। তাহলে এখান থেকে একটা মাথা রাখো, তো প্রস্রাবে কী আছে, আমাদের জল আছে, প্রস্রাবে কী আছে, জল আছে। তো জলে নিশ্চয়ই দ্রবীভূত হয়। তোমার কোশ্চেনটা যদি না জানা থাকে তুমি উত্তরটা পাবে, জলে দ্রবীভূত হয়। তো জলে দ্রবীভূত কোন ভিটামিনগুলো, বি, সি, এইগুলো ভিটামিন হয়, তাই না, বি, সি। কিন্তু বাকি দেখো এ ভিটামিন হয় না, ডি ভিটামিন জলে দ্রবীভূত হয় না, এ আর ডি হয় না। তাহলে সুতরাং আমার কী হবে, ভিটামিন সি উত্তর। তাহলে ভিটামিন সি যদি হয়, তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কী বলো তো, অ্যাসকর্বিক অ্যাসিড। কী নাম, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। এইটার প্রভাবে কি হয়, তোমার স্কারভি রোগ হয়, স্কারভি রোগ হয় অ্যাসকর্বিক অ্যাসিডের। আচ্ছা, ভিটামিন এর রাসায়নিক নাম কি, রেটিনল, রেটিনল, রেটিনল। ঠিক আছে, এবং এর অভাবে অন্ধাত্ব, ঠিক আছে, ব্লাইন্ডনেস চলে আসে, ব্লাইন্ড হয়ে যায় ভিটামিন এর অভাবে। ভিটামিন ডি এর নাম কি, কোল ক্যালসিফেরল। কি নাম, কোল ক্যালসিফেরল, ক্যালসিয়াম থাকে। ঠিক আছে, কোল তো থাক নাই, তোমার ক্যালসিয়াম থাকে বলে এখানে কি বলতো, ভিটামিন ডি নাম হচ্ছে ক্যালসিফেরম, কোল ক্যালসিফেরাম। ঠিক আছে, আর ভিটামিন ডি এর অভাবে কী হয়, আমাদের অস্টিওম্যালেসিয়া হয়, অর্থাৎ যে পায়ে যে মানে যে হাড় ক্ষয় হয়ে যায়, হাড়ের যে এগুলো হয় সেইগুলো হয়। ঠিক আছে, তাই এ আর ডি তো এখানে আছে, তাহলে আমার উত্তর কোনটা হলো, ভিটামিন সি। বোঝা গেল? বেশ, তারপর দেখো কম্পিউটার থেকে মাত্র একটা কোশ্চেন এসেছিলো। ঠিক আছে, কম্পিউটারে একটা কোশ্চেন এসেছিল, নিম্নলিখিতের মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলোর মধ্যে জন্য জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা, জনপ্রিয় জাভা, অফকোর্স একদম জাভা। হলো, বেশ। দেখো 2014 সালে যে কোশ্চেন এসেছিলো সেখানে কিন্তু 150খানা জিএস ছিল, জিএসের মধ্যে কত ছিল, টোটাল কোশ্চেন ছিল 150। ঠিক আছে, 150খানা কোশ্চেন ছিল, সেখানে কিন্তু জিএসটা পার্টটা অনেক বেশি ছিল, 150 নম্বরের পরীক্ষা হয়েছিল, একসঙ্গে হয়েছিল আর কি। বেশ, তার দেখো সেখানে ফিজিক্স থেকে কতক্ষণে এসে 12খানা এসেছে, মানে একদম ছাপ্পর ফাড়কে দিয়েছে। এটাই হচ্ছে তোমার পিএসসি স্ট্র্যাটেজি, মানে কোনো স্ট্র্যাটেজি নেই, যতগুলো পারে যে যেখান থেকে পারে দিয়ে দেয়, ছেপে দেয়, ব্যাস। চলো কী আছে দেখো, প্রথম কোশ্চেনটা কী আছে দেখো, যে ধাতু তাপ ও তড়িৎ পরিবহন করে, যে অধাতু, এখানে কি বলেছে, অধাতু নয়, তাহলে একমাত্রই অধাতু আমাদের পৃথিবীতে আছে, সেটা হচ্ছে তোমার গ্রাফাইট। ঠিক আছে, এটা কার্বনের একটা রূপভেদ। কী নাম, কার্বনের একটা রূপভেদ। ঠিক আছে, খুব অ্যালোট্রপি, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে পড়ে, অ্যালোট্রপি। এই অ্যালোট্রপিটা হচ্ছে কি বলতো, কার্বনের একটা রূপভেদ। ঠিক আছে, সিলিকন নয়, বোরনও নয়, ফসফরাসও নয়, সব থেকে বেশি তোমার কার্বনের ইয়েটা আছে গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইট। বোঝা গেল? বেশ, তারপরটা কী আছে দেখো, ডিআরডিও সম্পূর্ণ রূপ কোনটি, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কোশ্চেন দিয়েছে। দেখো এটা হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, খুব ইম্পর্টেন্ট, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটা স্থাপনা কত সালে হয়েছিল, 1958 সালে হয়েছিল। ঠিক আছে, 1958 সালে। এবং এর হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায়, দিল্লি। আর এখন যে চেয়ারম্যান আছে সেটা হচ্ছে ডক্টর সমীর ভি কামাত, ডক্টর সমীর ভি কামাত, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডক্টর সমীর ভি কামাত, ডিআরডিও। দেখো তারপর কী আছে দেখো, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি, আমরা যা জানি যে গ্যাস, লিকুইড আর সলিড, তার মধ্যে আরেকটা লিকুইড আছে, সেটা হচ্ছে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে প্লাজমা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার লিকুইড। ঠিক আছে, আর সলিডের মিডিলে, লিকুইড আর সলিডের মিডিলে হচ্ছে প্লাজমা। ঠিক আছে, তার প্লাজমা, যেমন ধরো এই ম্যাগমা যেগুলো বেরোয় না, তোমার ইয়ে থেকে, ওই কী বলে, যখন আমাদের বিভিন্ন অগ্নুৎপাত হয়, মাটির ভিতর থেকে যখন বেরিয়ে যায়, ঠিক আছে, সেইগুলো থেকে যখন বেরিয়েছে সেগুলোকে বলা হয় প্লাজমা। সেই প্লাজমাটাই হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। তারপরে দেখো কি আছে, প্রেসার কুকারে ভাত রান্না দ্রুত হয়, তো বুঝতেই পারছো, চাপ যদি বাড়িয়ে দেয়, তাহলে চাপ যদি বাড়িয়ে দেয় তাহলে আমাদের বয়লিং পয়েন্টটা কী হয়, বয়লিং পয়েন্টটা আমাদের বেশি হয়ে যায়, বেড়ে যায়। আর বয়লিং পয়েন্টটা যদি বেড়ে যায় তাহলে আমাদের কী করে, তো কুকিংটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই না, কুকিংটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে প্রেসার যদি বাড়ে তাহলে কি হয়, আমাদের বয়লিং পয়েন্টটা বেড়ে যায়। তাহলে বয়লিং পয়েন্টটা বেড়ে গেলে তোমার
কুকিংটা বেশি ভালো হবে। তো যার জন্যই তুমি যদি পাহাড়ের উপরে যদি উঠো তাহলে কী বলো তো কুকিং করতে টাইম বেশি লাগে। আর তুমি সমুদ্রের নিচে যদি সমুদ্রে যদি যাও তাহলে কী বলো তো কুকিং করতে খুব তাড়াতাড়ি হয়, কারণ এখানে চাপটা বেশি থাকে। আমরা উপরে যদি যত উপরে যাব তত আমাদের বাতাস কম, তার বাতাস কম হলে চাপ কম হবে, ঠিক আছে না? চাপ কম হলে তাহলে আমাদের তাহলে কী বলতো প্রেসার কুকারের যে নীতি এই নীতিতেই কাজ করে। তাহলে প্রেসার কুকারের মোটামুটি ধরো তোমার 6.6 এরকম বেশি, মানে ধরো 100 ডিগ্রি টেম্পারেচারে আমাদের জল ফুটে, ঠিক আছে? 100 ডিগ্রি টেম্পারেচার জল ফুটে, এখানে মোটামুটি 109 ডিগ্রি টেম্পারেচার তখন জল ফুটতে লাগবে। তাহলে যখন ফুটতে লাগবে তখন আমাদের তাড়াতাড়ি চাপ মানে হয়ে যাবে, রান্না হয়ে যাবে। তাহলে এখানে কি হয়, তাহলে চাপ বাড়ালে কি এখানে কোশ্চেনটা সর্বদা চাপ বাড়াতে দেয় না, না এখানে কি আছে যে উচ্চচাপ রক্তের জলের উচ্চচাপ জলের স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়, উচ্চচাপ জলের স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়। ওকে, একদম ইজি কোশ্চেন, খুব সহজ কোশ্চেন। এই কোশ্চেনের অ্যাপ্লিকেশানটা প্রচুর, তোমরা দেখে নেবে একবার। একটা বৃত্তাকার পথ ধরে সমানভাবে চলমান একটা বস্তু রয়েছে, ঠিক আছে? একটা বৃত্তাকার পথ আছে, এখানে ঘুরছে, ঠিক আছে? বস্তুটা ঘুরে যাচ্ছে। যদি ঘুরে যায় তাহলে কী হয় বলো তো, প্রত্যেকটা পয়েন্টে দেখো, এখানে এদিকে যাচ্ছে, এখানে এদিকে যাচ্ছে, আবার এখানে এদিকে আছে, এখানে এদিকে আছে, এখানে এদিকে আছে, এখানে এদিকে আছে, এখানে এদিকে আছে। তার মানে কী চেঞ্জ হচ্ছে বলো তো? মানছি ও একই স্পিডে যাচ্ছে, স্পিডটা কিন্তু কী বলো তো, স্পিডটা একই, কিন্তু তার ডিরেকশানটা দেখো, স্পিডটা অবশ্যই একই, ডিরেকশানটা চেঞ্জ হচ্ছে। স্পিডটা এক কিন্তু ডিরেকশানটা চেঞ্জ হচ্ছে, তাহলে এর ভেলোসিটিটা একই নয়। তাহলে এখানে কি বলতো, এখানে বেগটা, এখানে বেগ বলে এ তো বেগ, এখানে বেগ নেই, তো ডিরেকশানটা যদি চেঞ্জ হয়, তো ডিরেকশানটা যদি চেঞ্জ হয় তাহলে এখানে তো বেগের কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে? এটা হচ্ছে স্থির গতি, ঠিক আছে? স্থির গতি, স্পিড মানে স্থির গতি মানে চলতে আছে, সমানভাবে চলতে আছে, বেগ তো নেই, পরিবর্তন তো নেই, ঠিক আছে? গতির দিক তো একই নেই, তাহলে আমাদের স্থির গতিতে সে চলতে আছে। এখানে বেগ নেই, কারণ কি বলতো, এখানে তোমার যেহেতু তোমার দিকটা চেঞ্জ হয়েছে, বেগ একটা কি ভেক্টর রাশি, তো দিকটা যেহেতু অনবরত চেঞ্জ হচ্ছে, সুতরাং এখানে বেগের অস্তিত্ব থাকে না, যেহেতু চেঞ্জ হচ্ছে। দেখো, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, একমাত্র আলোক শক্তি রাসায়নিক শক্তি সালোক সংশ্লেষে, ঠিক আছে? সালোক সংশ্লেষে খুব ইম্পর্টেন্ট যে আমাদের জল ভেঙে, এটা খুব ইম্পর্টেন্ট যে জল ভেঙে OH মাইনাস আর H প্লাস এই দুটো, ঠিক আছে? এই দুটো, এই OH মাইনাস থেকে কি হয়, অক্সিজেন উৎপন্ন হয়। আমরা যে অক্সিজেন আমরা যে ব্যবহার করছি, নিচ্ছি, আমাদের যে বাতাসে যে 20% অক্সিজেন আছে, 20% অক্সিজেন হচ্ছে, সেই 20% অক্সিজেনের মধ্যে যে এর মেন রিয়াকশন হচ্ছে কি বলতো, এই জল থেকে পাই আমরা, ঠিক আছে? জল থেকে পাই। আর জলটাকে এই যে এটাকে হিল বিক্রিয়া বলে, এটাকে কি বলা হয়, হিল বিক্রিয়া, পরীক্ষাতে আসে অনেক সময়, ঠিক আছে? হিল বিক্রিয়া। তারপর দেখো 21 কোশ্চেনটা কী আছে দেখো, কোনো বস্তুর ভর এবং বেগের উভয় দ্বিগুণ হলে তাহলে গতিশক্তি, তাহলে গতিশক্তির এক্সপ্রেশনটা কী বলো, হাফ ইকুয়াল টু এমভি স্কোয়ার। তাহলে দেখো, আমার বেগটাও বাড়াচ্ছি, এটা দুটো থাকছে, মানে ভরটাকেও বাড়াচ্ছি নাকি তো 2m হয়ে গেলো, আর এখানে কী বলো তো ভি স্কোয়ার আছে, তাহলে 2v স্কোয়ার হলো, মানে তাহলে স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো এখানে 2 আর এখানে 4 চলে আসবে, স্কোয়ার যেহেতু আছে, তাহলে আমার আগে যা ছিল এম আর ভিটাকে নিয়ে চলে এসো। আর দেখো এখানে এই 2 আর এখানকার কত, এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে কত হবে, 4 হবে। তাহলে কত হলো, এখানে তো আগে ছিলই, তাহলে এখানে ই নিলাম আমি, তাহলে 8 গুণ, কত 8 গুণ, তাহলে কোথায় 8 বার আছে, তাহলে 8 বার, এখানে গতিশক্তি যাবে 8 গুণ বা 8 বার, যাই হোক, ঠিক আছে? বোঝা গেল? বেশ। তারপরটা কী আছে দেখো, আলোকবর্ষ সম্পর্কিত, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। আলোকবর্ষ তো প্রথমেই বলবে যে এটা প্রথম কোশ্চেন হয়, হাজারবার কোশ্চেন হয় যে এটা প্রাথমিক একক না লব্ধ একক। তাহলে এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে? ফান্ডামেন্টাল প্রাথমিক একক, ঠিক আছে? এটা কোনো নয়, ঠিক আছে? ফান্ডামেন্টাল 1 নম্বর। শুধুমাত্র এখানে আলোকবর্ষ, আর আলোকবর্ষ এখানে ডিস্ট্যান্স মাপে, কী মাপে, ডিস্ট্যান্স মানে কি দূরত্ব মাপে, হলো। এটা নিয়মটা কি, যে 1 বছরে আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে যে সময় লাগে সেটাকে বলা হয় 1 আলোকবর্ষ, ঠিক আছে? 1 বছরে, কিন্তু 1 ইয়ারে। আর 1 সেকেন্ডে আলোর দূরত্ব এটা কত, 8 মিনিট 19 সেকেন্ড। 1 সেকেন্ডে যদি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড, এত মিনিট লাগে, তাই না? 8 মিনিট। তো দেখো 1 বছরে যত মানে স্পিড একটা আলো যত দূর যাবে, ঠিক আছে, সেই দূরত্বটাকে বলা হয় আলোকবর্ষ। আর এটার মান হচ্ছে এটার মানটা খুব ইম্পর্টেন্ট, 9.6 × 10⁻12, ঠিক আছে?
কিমি পার সেকেন্ড, কিমি পার, ঠিক আছে, কিমি, সরি এখানে তো সেকেন্ডের কোনো গল্পই নেই, 12 কিমি, ঠিক আছে, 9.26 ইন্টু 10⁻12 কিলোমিটার, এত কিলোমিটার এক বছরে যেতে পারে, ঠিক আছে, ঠিক আছে, একটা লাইটার, এটাকেই বলা হয় লাইটার। আর লাইটের সবথেকে দৈর্ঘ্যের সবথেকে বড় একক হচ্ছে কি বলতো, পারসেক, কি নাম, পারসেক, সবথেকে দৈর্ঘ্যের একক সবথেকে বড় হচ্ছে পারসেক, এটা মাথায় রাখো, পরীক্ষাতে আসে, ঠিক আছে। আর তাহলে এক পারসেক সমান হচ্ছে কত, পুরো 3.26 লাইট ইয়ার, ঠিক আছে, 3.26 এক পারসেক, বোঝা গেল, এই পারসেকটা হচ্ছে 3.26 লাইট ইয়ার, এটাও পরীক্ষাতে আসে। এবং সব থেকে ছোট আমাদের ব্যবহারিক একক হচ্ছে ফার্মি, হচ্ছে 1 মিটার সমান 10⁻, ঠিক আছে, 5 মানে 15, ঠিক আছে, 15, এটা হচ্ছে ফার্মি বলা হয়। এক ফার্মি সমান 1 মিটার সমান, ঠিক আছে, 10⁻15 ফার্মি, এটাও পরীক্ষাতে আসে। বেশ, তারপরে দেখো 23-এর কোশ্চেনটা দেখো, যে কে ইলেকট্রিক জেনারেটর ব্যবহার করে মানে আবিষ্কার করেছেন। আলেকজান্ডার গ্রাহাম বেল কী করেছেন, টেলিফোন করেছেন, ঠিক আছে। আর মাইকেল ফ্যারাডে কী করেছেন, মাইকেল ফ্যারাডে যে জেনারেটর সেটা আবিষ্কার করেছেন, ঠিক আছে, মাইকেল ফ্যারাডে। আলফ্রেড বি নোবেল, যিনার নাম অনুসারে নোবেল দেওয়া হয় আর কি, তিনি কি আবিষ্কার করেছেন, ডিনামাইট আবিষ্কার করেছেন, ডিনামাইট, কী আবিষ্কার করেছেন, ডিনামাইট, পরীক্ষাতে পড়ে কিন্তু, হ্যাঁ। তারপর দেখো, আর টমাস আলভা এডিসন, এটা কী হচ্ছে, ইলেকট্রিক বাল্ব উৎপন্ন করেছেন, মানে ইনভেনশন করেছেন, ঠিক আছে, ইলেকট্রিক বাল্ব, খুব ইম্পর্টেন্ট এটা। বেশ, তারপরে কী আছে দেখো, 24-এর কোশ্চেনটা কী আছে দেখো, যে যখন কঠিনকে তাপ দেওয়া হয় তখন তার তাপমাত্রা কী হয়। একটা কঠিন বস্তুকে, একটা সলিড বস্তু আছে, সেই সলিড বস্তুকে আমি হিট দিচ্ছি, ঠিক আছে, হিট, তাহলে হিট যদি দেওয়া হয় তাহলে তার টেম্পারেচারটা দেখো, টেম্পারেচারটা এখানে বাড়বে না বাড়বে না, এখানে কিন্তু দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হবে, বাড়বে, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে টেম্পারেচার বাড়বে, যদি আমি হিট দিই তাহলে ও তো এই হিট অ্যাকসেপ্ট করছে, তাহলে হিট যদি অ্যাকসেপ্ট করে তাহলে টেম্পারেচার বাড়বে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একই থাকে, তুমি ধরো এখানকার এত পরিমাণ মানে এত বড় এটা কি দেখো, এখানে এত বড় পরিমাণ বস্তু, তো তুমি দেখা গেলো যে তুমি 1 ক্যালোরি দিলে, হিট দিলে, তাহলে 1 ক্যালোরি যদি হিট দিলে তো তার টেম্পারেচার চেঞ্জ হলো, চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। তো চেঞ্জ যদি না হয় তাহলে তো রিমেন আনচেঞ্জ থাকবে, তাহলে রিমেন যদি আনচেঞ্জ থাকে তাহলে কী হবে, দুটোই হতে পারে, হিট দিলেই যে বাড়বে তা নয়, ঠিক আছে, পুরো বস্তুর বলেছে, পুরো বস্তুটা, কঠিন বস্তুটা কী হবে, টেম্পারেচারটা বাড়তেও পারে, একই থাকতে পারে, ঠিক আছে, হয় বাড়ে না একই থাকতে পারে, কিন্তু কখনোই কমবে না, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে, কখনো কমবে না। কেন একই থাকে আমি কি বললাম, যে যদি খুবই অল্প পরিমাণ তাপ দাও কিন্তু তার টেম্পারেচারটা কী বলতো না বাড়তে পারে, বোঝা গেল। বেশ, 25-এর কোশ্চেনটা কী বলেছে দেখো, যে একটি বস্তুর 3টি ছবি পেতে হলে একটি কোণে 2টি সমতল আয়না রাখতে হয়, তাহলে কত কোণে আমাদের 3টি, তাহলে তুমি দেখো এই কোশ্চেনটা মাথায় রাখবে, যে যত ডিগ্রি কোণে থাকবে, যত ডিগ্রি কোণে রাখবে, ঠিক আছে, যত ডিগ্রি কোণে রাখবে -1 সেটা হচ্ছে তোমার ততগুলো ছবি পাবে। তাহলে এখানে বলেছে 3টে ছবি, তো 3টে ছবি যদি হয় তাহলে এখানে কোন ডিগ্রিতে 3টে করতে হবে দেখো, ঠিক আছে, তো 3টে কত তো হবে, তুমি যদি 4×9, দেখ এটা যদি 90 ডিগ্রি মারো তাহলে 4×9 = 36, তাহলে 4 - 1 3, তাহলে কী হবে, আমার 90 ডিগ্রিতে রাখতে হবে, বোঝা গেল। এবার তুমি যদি কোনটাকে তুমি যদি 0 ডিগ্রিতে রাখো মানে সমান্তরাল রাখো তাহলে কী হবে বলো তো, সমান্তরাল যদি রাখো তাহলে অসংখ্য তৈরি হবে, কী হবে, অসংখ্য, এটা মাথা রাখো, এটাও পরীক্ষাতে পড়ে, যে আমার কী হবে, অসংখ্য ছবি উৎপন্ন হবে। কারণ এখানে যদি তোমার 0 হয় তাহলে 0 মানে কি, আনডিফাইন্ড মানে কি তোমার ইনফিনিটিভ, ঠিক আছে, তাহলে কী হয়, অসংখ্য হবে। বেশ, তারপরে দেখো কী আছে, 26-এর কোশ্চেনটা কী আছে দেখো, বলছে 4 ডিগ্রি তাপমাত্রায় 1 লিটার জলের ভর কত। এই 4 ডিগ্রি তাপমাত্রাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, বিশেষ করে জলের ক্ষেত্রে খুবই পরীক্ষাতে আসে, এটা মাথায় রাখবে। 4 ডিগ্রি টেম্পারেচারে কী হয়, জলের ডুয়াল ধর্ম আছে, মানে দুটো ক্যারেক্টার আছে, খুব বাজে ক্যারেক্টার, যে যদি তুমি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত হিট দাও তাহলে জলের ডেনসিটিটা কমবে, জলের ডেনসিটিটা বাড়বে, আয়তনটা কমবে, ঠিক আছে, তাহলে আয়তনটা কী হবে বলো তো, কমে, কত ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 4 ডিগ্রি। কিন্তু এবার 4 ডিগ্রি থেকে তুমি যদি বাড়িয়ে দাও, যতই বাড়াবা এই 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 জাংশন পয়েন্ট থেকে যত বাড়াবা তখন ভলিউমটা কী হবে বলো তো, বাড়বে, অর্থাৎ ডেনসিটিটা কমবে, বোঝা গেলে। এটা কেবলমাত্র জলেরই আছে, আর কোনো কিছুরই নেই, ঠিক আছে, কেবলমাত্র জলেরই আছে। তো এই টেম্পারেচারটাকে ধরা হয় এই জন্য, যে কোনো ক্যালকুলেশনের কথা এই টেম্পারেচারটা ধরা হয়, ঠিক আছে। ওই জন্য দেখবে শীতকালে দেখবে যে দেশে খুব শীত প্রধান দেশ, সেখানকে যে জলাশয় যেগুলো আছে, লেক যেগুলো আছে, তো নিচের এলাকাগুলোতে কী বলতো, এই যে
টেম্পারেচারটা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসে। ঠিক আছে, উপরেটা একদম মানে মাইনাস থাকতে থাকতে উপরেগুলো মাইনাস হলে এটা বরফে পরিণত হয়, কিন্তু নিচেরটা কী বলতো 4 ডিগ্রি টেম্পারেচার থাকে বলে এখানে কী বলতো জলজ যে প্রাণী সেগুলো ওখানে থাকে। তাহলে 1 লিটার জলের ভর কত হচ্ছে 1 কেজি। 1 লিটার জলের ভর হচ্ছে তোমার 1 কেজি। যদি টেম্পারেচারটা তুমি বাড়িয়ে দাও কিন্তু 1 লিটার 1 কেজি হবে না, কমে যেতে পারে। ওই জন্য স্লাইটলি কমবে, বেশি যে একদম বিশাল কিছু কমবে তা নয়, কিন্তু স্লাইটলি কমবে। হলো, বেশ। তারপরে কী আছে দেখো, যে পৃথিবী থেকে চাঁদের দিকে নিক্ষেপ করা রকেটের এস্কেপ বেগ হলো রকেট থেকে মুক্তিবেগ পাওয়া। কি তাহলে মুক্তিবেগটা কী বলতো? মুক্তিবেগটা হচ্ছে √2r/g। 2r/g মুক্তিবেগ, এস্কেপ ভেলোসিটি যেটাকে বলা হয়। তাহলে একটা পরীক্ষাতে তোমাদের আসে এখান থেকে যে এস্কেপ ভেলোসিটিটা ভরের উপর ডিপেন্ড করে কি? ভর বা মাসের উপর ডিপেন্ড করে না। এখানে মাস আছে কি? দেখো এই আরটা কী বলতো? এই আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই আরটা হচ্ছে পৃথিবী বলে নয়, যে কোনো বস্তু ছেড়ে যখন চলে যাবে, চাঁদ ছেড়ে যখন চলে যাবে তখন সেটা হচ্ছে ব্যাসার্ধ। আর জিটা হচ্ছে তার অভিকর্ষ টান, যে কোনো বস্তু যদি হয় তাহলে টান। ঠিক আছে, √2r/g। আর এটার মান হচ্ছে পরীক্ষাতে পড়ে 11.2 কিমি/সেকেন্ড। 11.2 কিমি/সেকেন্ড। প্রচুর পরীক্ষাতে আসে 11.2 কিমি/সেকেন্ড। তোমাকে যদি এই কিমি 1 সেকেন্ডে যদি এত মিটার পাঠিয়ে দাও, তুমি পৃথিবী ছাড়িয়ে চলে যাবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে আর একটা কোশ্চেন আসে যে আমাদের যখন পৃথিবী তৈরি হয়, অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীতে গ্যাসীয় পিণ্ড থেকে তো উৎপন্ন হয়েছে, তখন প্রচুর গ্যাস ছিল। আমাদের সব থেকে যেগুলো হাইড্রোজেন বলো, হিলিয়াম বলো, আমাদের পৃথিবীতে নেই, এখন আমাদের পরিবেশে নেই। এগুলো আমাদের পরীক্ষাগারে তৈরি করতে হয়। কিন্তু যে হাইড্রোজেন, হিলিয়াম এগুলো আমাদের একসময় ছিল, সেগুলো পালিয়ে গেছে। কেন বলো তো? এদের স্পিড, এই যে এই বেগটা এর থেকে বেশি ছিল। মুক্তিবেগ এই 11.2 কিলোমিটার/সেকেন্ডে ছিল বলে এরা পৃথিবী ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের কেবলমাত্র এই যে টান, এই টানটাকে ছাড়িয়ে যাওয়ার জন্য কিন্তু মহাকর্ষীয় বলের টান, মহাকর্ষীয় টান যে পাওয়ার বেগটা, সেটাকে ছাড়িয়ে যেতে হবে। ঠিক আছে, পৃথিবীর মহাকর্ষীয় টানটাকে ছাড়িয়ে যেতে হবে। বোঝা গেল? বেশ। তারপরটা দেখো কী আছে, কেমিস্ট্রি থেকে খুব ভালো দিয়েছে, কেমিস্ট্রি থেকেও 5খানা কোশ্চেন দিয়েছে, মানে 5 করে দিয়ে দিয়েছে আর কি। ওজন স্তরের অবক্ষয়ের প্রধান কারণ কি? ওজন স্তরের অবক্ষয়ের প্রধান কারণ সবাই জানে, ওজন। আচ্ছা, ওজন, ঠিক আছে, ওজন একটা ওজনের সংকেত কি? O3। দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে এর ওই গন্ধটা কী বলতো? আঁশটে মাছের মতো, আঁশটে মাছে যেমন আস্তে আস্তে গন্ধ হয় না, সেটা হচ্ছে ওজন গ্যাসের গন্ধ। ঠিক আছে, আঁশটের মতো। ওজন হচ্ছে অক্সিজেনের একটা অ্যালোট্রোপ মানে কি? মানে রূপভেদ আর কি অক্সিজেনের। ঠিক আছে, ওজনের। আর ওজনটা কোথায়? দেখো এই ওজনের এটা হচ্ছে ওজন স্ফিয়ার বলে এটাকে। স্ট্র্যাটোস্ফিয়ারকে কী বলে? ওজন স্ফিয়ার বলে। ওখানে ওজন থাকে বলে, ওজন থাকে। এই ওজনে কী করে বলো তো? আমাদের যে পৃথিবীতে বিভিন্ন মানে সূর্য থেকে যে লাইট আসে, সেই লাইট থেকে আসে যে অনেক ধরনের লাইট আসে। ঠিক আছে, অনেক ধরনের, যেখানে, ঠিক আছে, ইউভি রে, আলট্রাভায়োলেট রে, ঠিক আছে, ইউভি রে, এই রেটাকে কী বলতো? ও অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, এই ইউভি রেটাকে অ্যাকসেপ্ট করে, যার জন্য আমাদের এই স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে আর আসতে পারে না বলে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু এই যে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো আমরা যে ব্যবহার করছি, রেফ্রিজারেটর ব্যবহার করছি, এগুলো ব্যবহার করছি, সেগুলোতে আমাদের কী হয়? এগুলো উৎপন্ন হয়, সিএফসি উৎপন্ন হয়। আর এইগুলোতে কী হয়? তোমার এইগুলোতে রিয়াকশান করে দেয়, রিয়াকশান করে অক্সিজেনকে, তোমার এগুলোকে, ওজনকে ভেঙে দেয়। ওজনকে যখন ভেঙে দেয় তখন অক্সিজেনে রূপান্তরিত হয়ে যায়। ওই ওজন থেকে কী হয়? অক্সিজেন উৎপন্ন হয়ে যায়। ঠিক আছে, জাইমান অক্সিজেন হয়ে যায় বা অক্সিজেন হয়ে যায় এটাকে। শুধুমাত্র সিএফসি নয়, N2O, নাইট্রাস অক্সাইড, এই নাইট্রাস অক্সাইডে কী করে? আমাদের ওজন হোলকে, সেখানে ওজন হোল উৎপন্ন হয়। ঠিক আছে, ওজন হোল, এই ওজন হোল, ঠিক আছে, 1900, ঠিক মনে পড়ছে না আমার, ঠিক আছে, ফোরামেন বলে একজন বিজ্ঞানী, ফোরামেন, ঠিক আছে, ফোরামেন বলে একজন বিজ্ঞানী প্রথম লক্ষ্য করেন ওজন হোল। ঠিক আছে, ওজন হোল, এটা ওজন হোলটা কোথায় আছে? দক্ষিণ গোলার্ধে আছে। ঠিক আছে, দক্ষিণ গোলার্ধে, পৃথিবীর যে দক্ষিণ গোলার্ধে আছে সেখানে ওই ওজন হোলটা লক্ষ্য করেছেন প্রথম। এটাও পরীক্ষাতে আসে। ঠিক আছে, তাহলে আমার উত্তর কী হলো? আমার ক্লোরোফ্লোরোকার্বন। তারপরে দেখো কী আছে, 29-এর কোশ্চেনটা কী আছে দেখো, যে প্রাকৃতিক জলের সবচেয়ে অপবৃত রূপ কোনটি? ঠিক আছে, নদীর জল না, লেকের জল না, সমুদ্রের জল। ভেরি গুড, প্রাকৃতিক বলেছে, নর্মদার জল কেন নয়? এখানে যেহেতু প্রাকৃতিক বলেছে যার জন্য নর্মদার জল হবে না, নর্দমার জল হবে না। ঠিক আছে, নর্মদা বলছে বা নর্দমার জল হবে না। এখানে কেন বলো তো? এখানে সব থেকে বেশি লবণ মিশে থাকে। ঠিক আছে, সল্ট মিশে থাকে। এর জন্য কী বলতো? এর ডেনসিটি অনেক বেশি, সমুদ্রের জলের ডেনসিটিটা অনেক বেশি। আর সমুদ্রের জলের ডেনসিটি অনেক বেশি বলে জাহাজগুলো কী বলতো? উপরে মানে জাহাজে
জাহাজ কী বলতো উপরে ভাসতে পারে। ডেনসিটি জলের কেন, জলের যত বেশি ডেনসিটি হবে তত জল মানে তোমার প্লবতা বাড়বে, আর প্লবতা বাড়লে কী হয় আমাদের এগুলো জাহাজগুলো মানে ভাসতে পারবে। আর ওই জাহাজকে যদি তুমি মিষ্টি জলে ভরে দাও তাহলে কী বলতো জাহাজটা ডুবে যাবে মানে কি, যদি এতক্ষণ তোমার ভাসছিল তখন কী বলতো তোমার এবার কত ভাসবে বলো তো, এইটুকু ভাসবে আর কি, ঠিক আছে, এইটুকু ভাসবে। তার মিষ্টি জলে এটা ডেনসিটিটা কম বলে কম ভাসে। বেশ, তারপরটাকে দেখো 30-এর কোশ্চেনটা দেখো কী আছে, যে আমরা যদি একটা মিশ্রণে অতিরিক্ত দ্রাবক যোগ করি তাহলে অতিরিক্ত দ্রাবক কোন মিশ্রণ এটা হয়ে যায়, ঠিক আছে, অতিরিক্ত মিশ্রণ এটা হয়ে যায়, ঠিক আছে। এখানে কাকে মিশ্রিত দেখো, এটা অতিরিক্ত মিশ্রিত দ্রাবক যদি, দ্রাবক কাকে বলে বলো তো, দ্রাবক মানে হচ্ছে দেখো ভালো করে বুঝো, একটা হচ্ছে দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক, ঠিক আছে, দ্রাবক, এই দুটো মিলে হচ্ছে সলিউশন, এই দুটো মিলে হচ্ছে কি দ্রবণ। তো দ্রাবক মানে কি, যেটা বেশি থাকে সেটা হচ্ছে দ্রাবক, ঠিক আছে। তুমি ধরো চা করছো, চা করার সময় চায়ে যে জল দেয়, যে জলটা থাকে সেটা হচ্ছে দ্রাবক, ঠিক আছে, জলটা হচ্ছে দ্রাবক, জলটা হচ্ছে কি বলতো দ্রাবক। আর যে চিনি দেয়, চিনি সেই চিনি যদি দেয় তো চিনিটা হচ্ছে দ্রাবক, ঠিক আছে। এবার তুমি আরও দ্রাবক মিশালে, তাহলে আরও যদি দ্রাবক মিশালে তাহলে জলটা তো বেড়ে যাবে। তো জলটা যদি বেড়ে যায় তাহলে কী হবে, এটা কী হয়ে যাবে, অসম্পৃক্ত হয়ে যাবে, ঠিক কি না, অসম্পৃক্ত হবে না যদি ধরো যদি তুমি দ্রাবক মেশাতে তাহলে কিন্তু সম্পৃক্ত হতো, কিন্তু তুমি মেশাচ্ছ কী বলতো দ্রাবক, মাথা রাখো কিন্তু দ্রাবক মেশাচ্ছ তাহলে কী হবে, অসম্পৃক্ত হবে। বোঝা গেল না বলো। বেশ, তারপরে কী আছে 31-এর কোশ্চেনটা কী আছে দেখো, যে খনিজ তেল যার দ্বারা পরিশোধিত, খনিজ তেল পরিশোধিত, ঠিক আছে, পরিশোধিত অনেক মেথড আছে। একটা হচ্ছে ডিস্টিল্ড মেথড, ডিস্টিল মানে কি, ডিস্টিল মানে হচ্ছে পাতন, ঠিক আছে, ডিস্টিল্ড। আর একটা হচ্ছে পার্সিয়ালি ডিস্টিল, পার্সিয়াল মানে আংশিক পাতন, ঠিক আছে, আংশিক পাতন, ঠিক আছে, আংশিক পাতন। তো একটা হচ্ছে ডিস্টিল পাতন, একটা আংশিক পাতন। ডিস্টিল হতে গেলে ভালো করে বোঝো, মাথা রাখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে যদি গন্ডগোল পাকিয়ে দেয় মুশকিল। দেখো তো যদি সলিড প্লাস লিকুইড যদি থাকে তাহলে কী হবে বলো তো, পাতন হবে। মাথা রাখো কী বললাম, সলিড আর লিকুইড যদি থাকে তাহলে পাতন হবে। যদি যে কোনো সলিড দেখা গেলো তোমার লবণ মেশানো আছে, জলের সঙ্গে লবণ মেশা আছে, তাহলে কীভাবে পাতন দেবে, মানে ওটাকে যদি তুমি পাতন করলে কি মানে তাকে মানে আগুন দিয়ে তোমাকে সলিউশনটা তোমার কী বলতো জলটা কী হয়ে গেল, জলটা উবে গেল, তারপর তোমার কী বলতো শুধু লবণটা পড়ে থাকলো বা চিনিটা পড়ে থাকলো, সেটা হচ্ছে পাতন। তার মানে আমাকে মাথায় রাখতে হবে সলিডের সঙ্গে যদি লিকুইড থাকে তাহলে পাতন, ঠিক আছে। বেশ, 2 নম্বরটা কি প্রথমটা কি হলো, 1 নম্বরটা একটা হচ্ছে সলিড প্লাস লিকুইড, সেটা হচ্ছে পাতন, ঠিক। বেশ, তারপর 1 নম্বরটা, এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বর হচ্ছে লিকুইড প্লাস লিকুইড সমসত্ব হতে হবে, কিন্তু মিডলে কিন্তু কী বলতো হোমোজেনিয়াস হতে হবে, হোমো মানে কি হোমো হতে হবে, মানে সেগুলো মিশে যেতে হবে, তখন কী বলতো আংশিক পতন, ঠিক আছে, আংশিক পতন, ঠিক, আংশিক পতন। তো মাথায় লিকুইড প্লাস লিকুইড কিন্তু হোমো হতে হবে, না মিশলে হবে না, কিন্তু মিশে যেতে হবে, বোঝা গেল, সেটা হচ্ছে আংশিক পতন। 3 নম্বর আরেকটা আছে কি বলতো, এটা হচ্ছে ঊর্ধ্বপাতন, যেটাকে কি বলা হয়, যে এটা কঠিন থাকবে, কঠিনের সঙ্গে যাই থাকবে, কিন্তু কি বলতো একটা যদি তুমি তাপ দাও, হিট দাও, তো সরাসরি কী হবে উবে যাবে, একবারে বাতাস হয়ে যাবে, মানে তোমার একদম কঠিন হয়ে যাবে, মানে কঠিন ছিল, ঠিক আছে, কঠিন ছিল, তুমি উবে গিয়ে মানে লিকুইড হবে না আর কি, এই মিডিল পোর্শনটা থাকবে না, এই মিডিল পোর্শন থাকবে না, লিকুইড হয়ে যাবে, সেটাকে বলা হয় কি বলতো সাবলাইম, ঠিক আছে, সাবলিমেশন মানে কি বলতো, সাবলিমেশন মানে হচ্ছে ঊর্ধ্বপাতন, ঠিক আছে, ঊর্ধ্বপাতন। তাহলে এখানে দেখো খনিজ তেলে বিভিন্ন রকমের মিশে থাকে, সমসত্ত্বভাবেই মিশে থাকে, সব কিছু মিশে থাকে, আলকাতরা মানে খনিজ তেল যত রকমের প্রসাধনী আমরা বার করতে পারি সবগুলো সমসত্ত্বভাবে মিশে থাকে। তো সমসত্ব যদি মিশে থাকে তাহলে কি বলতো ওদের কি বলতো, হ্যাঁ, এখানে এই যে এই সমসত্ব মিশে থাকে, এখানে কিন্তু কি বলতো স্ফুটনাঙ্কের বয়লিং পয়েন্টের কি বলতো বয়লিং পয়েন্টের পার্থক্য থাকতে হবে, বয়লিং পয়েন্টে স্ফুটনাঙ্কের পার্থক্য যদি না থাকে তাহলে কিন্তু তুমি আংশিক পাতন করতে পারবে না, কারণ স্ফুটনাঙ্ক যদি না চেঞ্জ থাকে, যদি একই হয় তাহলে হবে না, তাহলে আমার স্ফুটনাঙ্ক চেঞ্জ হতে হবে, কিন্তু সমসত্ব হতে হবে, লিকুইড প্লাস লিকুইড হতে হবে, তাহলে কিন্তু কী বলতো তোমার আংশিক পাতন দ্বারা তুমি সেটাকে পার্থক্য করতে হবে। তাহলে আংশিক পাতন কোথায় আছে, এতে আছে আংশিক পাতন, সেটা হচ্ছে খনিজ তেল। কেন খনিজ তেল হচ্ছে কী বলতো একটা সমসত্ব মিশ্রণ, মানে অনেক রকমের তরল মিশে থাকে, ঠিক আছে, পেট্রোল ডিজেল যত রকমের তরল মিশে থাকে তার থেকে কী করা হয় পরিশোধিত করা হয়। ওকে, খুব
ভালো কনসেপ্ট, এবং এখান থেকে পরীক্ষাতে প্রচুর আসে, কনসেপ্ট না থাকলে তুমি ভুলভাল করে ফেলবে। বায়ুর প্রধান উপাদান, বায়ুর প্রধান শব্দে আগেই বললাম যে নাইট্রোজেনের 78 পয়েন্ট কত আছে, যেটা আছে সেটা। কার্বন ডাইঅক্সাইড কত বলো তো, 0.03%। ঠিক আছে, অক্সিজেন কত, 20%। হাইড্রোজেন নেই বললেই চলে, ঠিক আছে, নেই হাইড্রোজেন নেই। কিন্তু মহাবিশ্বে, ঠিক আছে, ইউনিভার্সে সব থেকে বেশি কী আছে, হাইড্রোজেন। ঠিক আছে, এই হাইড্রোজেনটা হচ্ছে সব থেকে বেশি, এবং এদের প্রত্যেকটারই দেখো এই এতগুলো আছে, এটা কিন্তু বর্ণহীন। সবাই বলে বর্ণ আছে, বর্ণহীন, এর পরীক্ষাতে আসছে কিন্তু, ঠিক আছে, বর্ণহীন, এগুলো সবগুলো কিন্তু বর্ণহীন। 33-এর কোশ্চেনটা কী আছে দেখো, বায়ুমণ্ডলে ধূলিকণা, লবণের দানা, পরাগকণা, ধোঁয়া যা সম্মিলিতভাবে পরিচিত সেটা কি? সেটাকে বলা হয় এরোসল। কী বলা হয়, এরোসল। ঠিক আছে, ওজন তো গল্প বললাম, সিএফসির গল্প বললাম, ঠিক আছে, জলীয় বাষ্পের গল্প। জলীয় বাষ্প কিন্তু একটা তোমার কী বলে ওটাকে, গ্রিন হাউস গ্যাস, কিন্তু জলীয় বাষ্প, কিন্তু জল নয়, জলীয় বাষ্প। এখানে যে বিষয়টা আছে যে সেটা হচ্ছে এরোসল। এরোসল ভালো করে মাথায় রাখো। যদি দুটো বিস্তৃত দশার বিস্তৃত মাধ্যম বুঝতে পারছো, মাধ্যম একটা হচ্ছে দশা, ঠিক আছে। দেখো, যদি দশা যদি কঠিন হয়, ঠিক, দশা যদি কঠিন হয়, কি বললাম মাথা রাখো, খুব কনসেপ্ট আছে কিন্তু এখানে, যেমন ধরুন নয়, কিন্তু দশা যদি কঠিন হয়, ঠিক আছে, দশা মানে যে মানে তোমার যে ডুবে থাকবে আর কি, সে যদি কঠিন হয় তাকে বলা হয় সল, বলা হয় সল। কি বলা হয়, সল। ঠিক আছে, এবার এখানে দেখো আসল কথা মাথা রাখো, আসল, ঠিক আছে, আসল। এই আসলের মধ্যে সব ঢুকে আছে। দেখো, যদি দশাটা যদি কঠিন হয়, এবার দশার কঠিন হলো, ঠিক আছে, এবার তিনটেই হতে পারে। যদি বাতাসটা যদি মাধ্যম যদি বাতাস হয় তাহলে অ্যারোসল বলবো। দেখো এখানে কী আছে, বায়ু মাধ্যমে বলেছে, বায়ুমণ্ডল বলেছে, অ্যারোসল। যদি মাধ্যমটা যদি লিকুইড হয় তাহলে শুধু বলবো সল। মাধ্যমটা যদি লিকুইড হয় তাহলে বলবো সল, ঠিক আছে, সলিড হয়, সরি, যদি সলিড হয় মাধ্যমটা, যদি এই যে মাধ্যমটা আছে মানে সলিড, যদি হয় সলিড হয় তাহলে কি বলতো, আমরা কি বলবো, সল বলবো। ঠিক আছে, আর দেখো লিকুইড যদি থাকে, এটা এরোসল, কিন্তু এটা হচ্ছে, এটাও সল বলে, তিনটেই আছে কিন্তু সলের। তাহলে লিকুইডও যদি থাকে তাকে বলা হয় সল, ঠিক আছে, তাকে বলা হয় সল। এটা মাথা রাখো কিন্তু, খুব ইম্পর্টেন্ট জায়গা। বেশ, তারপরটা কী আছে দেখো, ধোঁয়া। তাহলে বলো তুমি এবারে বলো তো, ধোঁয়াটা কি সল? হ্যাঁ, এখানে ধোঁয়া আছে, তো ধোঁয়াতে কি থাকে, কঠিন বস্তু থাকে, ধোঁয়াতে তো কঠিন তরল থাকে না, তো তরল থাকে কি, তরল থাকে না। ঠিক আছে, ধোঁয়াটা হচ্ছে কি বলতো, অ্যারোসল। ঠিক আছে, ধোঁয়াটাও একটা হচ্ছে অ্যারোসল। তো এখানে কি আছে, গ্যাসের, দেখো গ্যাসের মধ্যে কঠিন থাকে, তো গ্যাসের মধ্যে কঠিন আছে, কোথায় আছে গ্যাসের মধ্যে কঠিন, গ্যাসে কঠিনের দ্রবণ, ঠিক আছে, গ্যাসে কঠিনের দ্রবণ, ঠিক আছে, সেটা হচ্ছে ধোঁয়া। ঠিক আছে, ধোঁয়া, এই ধোঁয়া যদি থাকে, এখানে সল নয় আর কি, অ্যাকচুয়ালি এটা ফোম হবে, ফোম বলে, কি বলে, ফোম। এখানে তরল, প্রত্যেকটা মাধ্যমে থাকে তরল, কিন্তু এখানে যেহেতু কঠিন আছে, এখানে ধোঁয়াটা ফোম হবে না, লিকুইড থাকতে হবে। ঠিক আছে, 10 নম্বর এটা তো লিকুইড থাকতে হবে, এখানে ধোঁয়াটা হচ্ছে তোমার অ্যারোসলই হবে। ঠিক আছে, অ্যারোসল, AERO, এরোসল, বোঝা গেল, এরোসল খুব ইম্পর্টেন্ট। ফোম নয় কিন্তু, ফোমে লিকুইড থাকবে, ভুল বললাম আমি, ওটা ফোমে লিকুইড থাকবে। যে পিগমেন্টে উপস্থিতির কারণে একজন সাধারণ ব্যক্তি প্রস্রাবের ফ্যাকাসে হয়ে যায়, সেটা কি, প্রস্রাব। ঠিক আছে, আমরা পার ডে 5 লিটার, মিনিমাম 5 লিটার প্রস্রাব করি স্বাভাবিকভাবে, যদি 5 লিটার না প্রস্রাব করে তাহলে মুশকিল আছে। আর প্রস্রাব তৈরি হয় কোথায় বলো তো, আমাদের পুরোটা আমাদের কিডনিতে হয়। ঠিক আছে, প্রস্রাবটা, ঠিক আছে, প্রস্রাবটা। তাহলে প্রস্রাবের রং আমাদের হলুদ, মানে কি বলে, ফ্যাকাসে হলুদ হয় কেন, এটা ইউরোক্রোমের জন্য। বিলিরুবিন, আমাদের যে রক্তে বিলিরুবিন আছে তার পরিমাণটা কত বলো তো, তার 0.2 থেকে, ঠিক আছে, 1 মিলিগ্রাম পার লিটার, 1 মিলিগ্রাম পার লিটার, যদি 0.2 থেকে 1 মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে স্বাভাবিক। যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে কিন্তু মুশকিল। বিলিভার্ডিন, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু রংযোগ পদার্থ, এগুলো প্রত্যেকটাই রংযোগ পদার্থ, কিন্তু কী বলতো, ইউরোক্রোম হচ্ছে আমাদের যে হলুদ হয়ে যায়, ফ্যাকাসে হলুদ, পুরো হলুদ নয়, কিন্তু ফ্যাকাসে যদি হলুদ হয়ে যায় তাকে বলা হয় ইউরোক্রোমের জন্যই হয়। নিচের কোন অঙ্গের কার্যকারিতার কারণে জন্ডিস হয়?
তো বুঝতেই পারছো জন্ডিস কখন হয়, যকৃত যদি চেঞ্জ মানে যকৃতের যে বিলিরুবিন যেগুলো যদি মানে না করতে পারে, ধ্বংস না করতে পারে, বিলিভার্ডিন যদি 0.21 মিলিগ্রামের পর বেশি হয়ে যায়, তাহলে কী বলতো আমাদের জন্ডিস হয়ে যায়। পাকস্থলীতে আমাদের গ্যাস হয়, অগ্ন্যাশয়ে আমাদের কী বলতো আমাদের যে ডায়াবেটিস হয়, অগ্ন্যাশয় যদি কাজ না করতে পারে, বিটা কোষ থেকে যদি আমাদের ইনসুলিন না বেরো যায়, তাহলে কী হয় বলতো আমাদের ডায়াবেটিস হয়। কিডনিতে কী হয়, কিডনিতে তো বুঝতেই পারছো আমাদের বহুমূত্র হয়, যদি মূত্র মানে তোমার জলটাকে শোষণ করতে না পারে, তাহলে আমাদের বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস হয়। ঠিক আছে, ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস, সেটা হচ্ছে বহুমূত্র রোগ হয়ে যায়। ঠিক আছে, এবং এডিএইচের প্রভাবে সেটা হচ্ছে ঠিক করা হয়। এডিএইচ প্রভাব, যে হরমোনটা হচ্ছে এডিএইচ প্রভাব। নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? এপিকালচার হচ্ছে তোমার কী বলতো, এপিকালচার সেটা হচ্ছে মৌমাছি, ঠিকই আছে। সেরিকালচার মানে হচ্ছে তোমার হচ্ছে মথ, সিল্কের মথ। পিসিকালচার মানে মাছ, ঠিক আছে, এটা ভুল আছে। অ্যাকোয়াকালচার তো কোনো গল্পই নেই, তাহলে আমার এপিকালচার মানে হচ্ছে মৌমাছি, ঠিক আছে, আর পিসিকালচার মানে মাছ। তারপর দেখো, চা ও কফির প্রধান সক্রিয় উপাদান কি? আমরা যে চা খাই আমাদের সক্রিয় হয়ে যায়, নিকোটিন তামাকে থাকে, ঠিক, আর ক্যাফিন থাকে কফিতে, ঠিক আছে, কফিন বা চাতে থাকে, তাহলে আমাদের উত্তর হবে এটা। ক্লোরোফিল থাকে সবুজ পাতায়, ঠিক আছে, ক্লোরোফিলের একমাত্র উপাদান ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, Mg ম্যাগনেসিয়াম, ঠিক আছে। অ্যাসপিরিনটা একটা হচ্ছে কি বলতো, অ্যাসপিরিনটা হচ্ছে আমাদের একটা বেদনাশক, ঠিক আছে, অ্যাসপিরিন। তারপরে দেখো 39-এর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, যে আলু একটা পরিবর্তিত হয়, আলু, ঠিক আছে, এটা একটা কাণ্ড, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো, এটা প্রচুর পরীক্ষাতে আসে, যে আলু এই পরিবর্তিত কাণ্ড, এটা একটা পরীক্ষাতে আসেই একদম, যে শুধুমাত্র মাথা রাখবে যে তোমার কি বলে এটা, শুধু মূলো, গাজর, ঠিক আছে, বিট, এই টাইপের যেগুলো খাবার আছে সেইগুলো এরা কিন্তু নিজেই মূল, এগুলো কিন্তু মূল। বাকি যা আছে সবগুলো কী বলতো মাটির নিচে থাকলেও কাণ্ড। কি আছে মাটির নিচে বলো, কি হয় বলো? মাটির নিচে আলু তো হয়ই, কচু, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার পেঁয়াজ, রসুন, ঠিক আছে, রসুন যা হবে মোটামুটি শুধু ওই বাদ দিয়ে তোমার সেই মোলা, র্যাডিস ফ্যাডিস এগুলো বাদ দিয়ে যা হবে তুমি কি করবা, কাণ্ড মেরে দেবা, ঠিক আছে, কাণ্ড। তারপর দেখো 40-এর কোশ্চেনটা দেখো, যে বিভিন্ন রক্তের গ্রুপ এ বি ও যাদের রক্তের গ্রুপ এ, তাকে কোনটি দেওয়া যেতে পারে? তাহলে যে এ বি আমাদের যে 4টে ভাগ করেছে, কে করেছে? 1900 সালে ল্যান্ডস্টেইনার, ঠিক আছে, ল্যান্ডস্টেইনার বলে একজন বিজ্ঞানী, তিনি কিন্তু কি করেছেন, এই 4টে গ্রুপের ভাগ করেছেন। তাহলে কি বেসিসে করেছেন, ঠিক আছে, কি বেসিসে করেছেন, সেটা হচ্ছে তোমার অ্যান্টিজেন, কি অ্যান্টিজেনের অ্যান্টিজেন, এই রক্তের উপস্থিত, রক্তের যে সিরাম আছে, রক্তরস আছে, রক্তরসকে কী বলা হয়, সিরাম বলা হয়, ঠিক আছে, সিরাম বলে। এই রক্তরসে যে আমাদের যে অ্যান্টিজেন আছে তার উপর ভিত্তি করে কী করেছে, আমাদের এই 4টি গ্রুপের রক্তকে ভাগ করেছেন। কে ভাগ করেছেন? ল্যান্ডস্টেইনার। কত সালে? 1900 সালে, ঠিক আছে। তাহলে অ্যান্টিজেনগুলো কী কী, এটা মাথায় রাখো। তাহলে অ্যান্টিজেনগুলো কী কী দেখো, যে অ্যান্টিজেন হচ্ছে যে এতে যে সেটা হচ্ছে অ্যান্টিজেন এ থাকে, বিতে অ্যান্টিজেন কী থাকে, বি থাকে, ঠিক আছে, এবিতে থেকে কি এবি দুটোই থাকে, ঠিক আছে, এবিতে এবি দুটোই থাকে অ্যান্টিজেন, আর ওতে কোনো অ্যান্টিজেন থাকে না, ঠিক আছে। অ্যান্টিবডি কি থাকে? এ থাকে, অ্যান্টিবডি বি থাকে, ঠিক আছে, অ্যান্টিবডি এবি দুটোই থাকে, ঠিক আছে, অ্যান্টিবডি, আর দেখো এখানে অ্যান্টিবডি সবগুলো থাকে, সবগুলো অ্যান্টিবডি থাকে, ঠিক আছে, অ্যান্টিবডি সবগুলো থাকে। অ্যান্টিবডি মানে কি? অ্যান্টিবডি মানে হচ্ছে অ্যান্টিজেন মানে কি, দেখো অ্যান্টিজেন মানে বিষ, অ্যান্টিজেন মানে হচ্ছে বিষ, আর বিষের প্রভাবে আমাদের শরীরে যদি বিষ অ্যান্টিজেন ঢুকে যায়, তার প্রভাবে যে আমাদের যে একটা ইমিউনিটি পাওয়ার তৈরি করার জন্য যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে, অ্যান্টিবডি, মাথায় রাখো। তা দেখো যদি অ্যান্টিজেন, দেখো ওই জন্যই দেখো যে এবি হচ্ছে সার্বিক গ্রাহিতা কেন? এর মধ্যে অ্যান্টিজেন আছে কিন্তু অ্যান্টিবডি নেই, তাহলে অ্যান্টিবডি যদি নেই, অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি নেই, কিন্তু অ্যান্টিজেন কী বলতে এর কাউকে দিতে পারে না, যেহেতু অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন মানে বিষ বললাম, তাহলে এই বিষ কাউকে দিতে পারে না, ঠিক আছে, কিন্তু কেবলমাত্র এরা কিন্তু নিতে পারে, ঠিক আছে, নিতে পারে, কারণ কি? এদের অ্যান্টিবডি নেই বলে।
কিন্তু অক্সিজেনের অ্যান্টিজেন নেই বলে, বিষ নেই বলে সবাইকে দিতে পারে, ওই জন্য ওকে বলা হয় সার্বিক দাতা। তাহলে এ তাকে কোনটি দেওয়া হয়, তাহলে যার মধ্যে থাকবে, তাহলে এ কোথায়, শুধুমাত্র দেখো সার্বিক দাতা, ঠিক আছে, কোনটি এ একটা যাদের রক্ত এ কোনটি দেওয়া যেতে পারে, ঠিক আছে, যে ব্যক্তির রক্তটা হচ্ছে এ, তো তাকে কী দেবো, এ গ্রুপ তো দেবোই, সঙ্গে কী দেবো, ও দেবো, কারণ ও সার্বিক দাতা, ও হচ্ছে সার্বিক দাতা। বোঝা গেল এখান থেকে? বেশ, তারপরে দেখো কী আছে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা কী আছে দেখো, বাস্তুতন্ত্র হলো পারস্পরিক সম্পর্কের একটা অধ্যয়ন। সেটা কি বাস্তুতন্ত্র, তো বুঝতেই পারছো, জীব আর পরিবেশের মধ্যে যে সম্পর্ক, জীব আর পরিবেশ, জীব মানে মানুষ নয় শুধু, ঠিক আছে, এর মধ্যে আবার দুটো আছে, বায়োটিক আর একটা আছে বায়োটিক, একটা আছে অ্যাবায়োটিক, ঠিক আছে, অ্যাবায়োটিক, একটা আছে বায়োটিক আর একটা আছে অ্যাবায়োটিক, এই দুটোই আছে, এই দুটো মিলেই কি বলতো আমাদের বাস্তুতন্ত্র প্রথম হচ্ছে স্ট্যানলে করেছিল, স্ট্যানলে বিজ্ঞানী স্ট্যানলে প্রথম এই বাস্তুতন্ত্রের কথাটা উল্লেখ করেছেন। এবং পৃথিবীতে সবথেকে বৃহত্তম বাস্তুতন্ত্র হচ্ছে সি, আর সবথেকে ছোট বাস্তুতন্ত্র হচ্ছে তোমার কি বলতো, ছোট বলতে গেলে ফ্রেশ ওয়াটারের যে বাস্তুতন্ত্র, ঠিক আছে, ফ্রেশ ওয়াটারের যে বাস্তুতন্ত্র সেটাকে বলা হয় সবথেকে ছোট বাস্তুতন্ত্র। বোঝা গেল? তারপর দেখো 42-এর কোশ্চেনটা কী বলেছে দেখো, যে নিচের কোন খাবারটি প্রোটিনের সবচেয়ে ভালো উৎস, প্রোটিন, বুঝে গেল, প্রোটিন। আর প্রোটিনের সব থেকে কোন ধাতু মানে কোন পরিমাণ ইয়েটা আছে, মৌলটা আছে, নাইট্রোজেন, প্রচুর পরীক্ষাতে আসে নাইট্রোজেন, প্রোটিনের সব থেকে বেশি কোনটা আছে, নাইট্রোজেন, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে যেতে হচ্ছে মাংসতে সব থেকে বেশি থাকে, কিন্তু এখানে যেহেতু মাংস নেই, তাহলে আমার কী হবে, মাছ হবে, মাংসের পর মাছ আছে, ঠিক আছে, মাছের পরে কি আছে আমাদের, দুধ আছে, ঠিক আছে, এদের প্রত্যেকটাই কিন্তু ইয়ে আছে, প্রোটিন আছে, কিন্তু কি বলতে, দুধ তো ফ্যাট আছে, ফ্যাট প্রচুর আছে, কিন্তু প্রোটিনও আছে, কিন্তু এখানে যেহেতু আমাদের এখানে সেটা হচ্ছে মাছ হচ্ছে আমাদের প্রোটিনের উৎস এখানে অপশানে। তারপর দেখো 43-এর কোশ্চেনটা কী দিয়েছে দেখো, যে নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়, ইনপুট মানে কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, জয়স্টিক ইনপুট ডিভাইস, প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস, সেটা হচ্ছে কী বলতো, প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস, অপটিক্যাল কারেক্টার এটাও হচ্ছে কিন্তু কী বলতো ইনপুট ডিভাইস। তাহলে আমার প্রিন্টারটা একমাত্র যেটা হচ্ছে ডিভাইস, সেটা হচ্ছে প্রিন্টারটা হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস নয়। বোঝা গেল? আউটপুট ডিভাইস বহুত ইম্পর্ট্যান্ট কিন্তু, বোঝা গেল? বেশ, তো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবে। ওকে, এরকম ভিডিও পেতে। তো থ্যাংক ইউ।